বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচনে অনেকেই মনে করেন যে ভারতীয় গণতন্ত্রের জয় হয়েছে, ভারতের জনগণের জয় হয়েছে। নতুন সরকার, পুরনো সরকারই আসলে নতুনভাবে একটু এক্সটেন্ডেড মিত্রদের নিয়ে গঠিত হয়েছে। বাট আমার আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে একেবারে প্রতিবেশী দেশ এবং একটি বড় দেশ ভারতের এই নির্বাচন বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিকদের জন্য কী বার্তা দিচ্ছে? অধ্যাপিকা অপু উকিল। ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনটা ভালোভাবেই হয়ে গেছে এবং সেখান থেকে অনেকটা শিক্ষণীয় আছে। যেমন সরকার নির্বাচনের পরে মানে আমাদের দেশে যেটা হয় যে নির্বাচনটা মানি না, স্বচ্ছ না, এইরকম ওখানে আমরা দেখি নাই। আর প্রতিবেশী দেশ হিসেবে যেটা বলা সেটা হচ্ছে এটা ভারতের নির্বাচন হয়েছে ভারতকেন্দ্রিক শুধু নয়, দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশেই অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণে একটি দেশ আরেকটি দেশের উপরে নির্ভরশীল। আর সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের যে অবস্থানটা সেটা হচ্ছে ঐতিহাসিক এবং রক্তের বন্ধনে কিন্তু আবদ্ধ। তাছাড়া অর্থনৈতিক, সাংস্কৃতিক এই মানে বন্ধনগুলো রয়েছে দু দেশের মধ্যে। আর সবচেয়ে যেটা বড় বিষয় যে ভারত বাংলাদেশের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সবচেয়ে মানে ভারতের জোর দেয় বা এই বিষয়টাকে তাদের যে জাতীয় স্বার্থটা, সেই স্বার্থটা কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে তাদের এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। সেটি হচ্ছে যে তাদের নিরাপত্তাজনিত যে বিষয়টা সেটা হচ্ছে এই ভারতের তো বাংলাদেশের প্রায় ভারত বাংলাদেশের যে সীমান্ত সেটা তো 4097 বর্গ কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের বাউন্ডারিটা রয়েছে। এর বাইরে যেটা রয়েছে যে উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর যে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে সেইখানে যে ওই এলাকাটাকে মানে অশান্ত করে তুলবার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিটা, বাংলাদেশের সরকার অনেক ক্ষেত্রেই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেটা ভারত পর্যবেক্ষণ করেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে তাদের ওই অঞ্চলের নিরাপত্তাটা জোরদার হয়। এটা 96-এও যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন তখন ওই এলাকায় পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে সেই সময় ওই 7 সিস্টারের এবং আমাদের পার্বত্য অঞ্চলের দুই জায়গায় কিন্তু অশান্ত ছিল। পার্বত্য শান্তি চুক্তির মধ্য দিয়ে দুই মানে সেই 7 কান্ট্রি এবং 7 সিস্টার যে রাজ্যগুলো সেগুলো এবং আমাদের হিল এলাকাটা সেটা সেই চুক্তির মাধ্যমে অনেকটাই শান্তিপূর্ণ অবস্থাটা বিরাজ করেছিলেন, যেটা ভারতের জন্য খুবই একটি নিরাপত্তার বিষয় ছিল। পরবর্তীতে আবার দেখা গেল যে 2001-এ কিন্তু বিএনপি জামাত সরকার আসার পর যেটা হয়েছিল এবং ভারত যেটাকে সিগনিফিকেন্ট বা ভারত যেটাকে ইন্ডিকেট করে যে ওই সময়ে তাদের নিরাপত্তাটা বিঘ্নিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ভূমি ব্যবহার করে 10 ট্রাক বা যে চালানটা যে ধরা পড়লো, অস্ত্রের চোরা চালানটা ধরা পড়লো এবং সেই অস্ত্রগুলো ওখানে যাচ্ছিল অশান্ত হওয়ার জন্য। এখন অস্ত্রগুলো কোন দেশ থেকে এসছে বা এটা মামলার বিষয় বা রায়ে হলে সেটা বোঝা যাবে, কিন্তু ওই সময়ে এই বিচ্ছিন্নতাবাদীরা এতটাই সক্রিয় ছিল যে ভারত সেটা নিয়ে ভীষণভাবে একটা টেনশনে ছিল এবং বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু মধুর সাহেব বলেছেন যে ওই বিচ্ছিন্নতাবাদীরা উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেমন মুক্তিকামী জনতা মুক্তির জন্য লড়াই করেছে দেশ স্বাধীনের জন্য, ঠিক তেমনি ওই এলাকার মানুষও মুক্তিকামী, তারা ওই এলাকাকে স্বাধীন করার জন্য লড়ছেন, কাজে তাদেরকে সহযোগিতা করা যায়। এবং বিএনপির সময় কিন্তু সহযোগিতা করেছে, দেখেছেন অনুপ চেটিয়ার মতো ওনাদেরকে এই বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, পর যেটা আওয়ামী লীগ সরকার 2009-এ এসে আবার ভারতের কাছে হস্তান্তর করেছে। অর্থাৎ এই ইস্যুটা
ভারতকে কিন্তু সবসময় এই আওয়ামী লীগ সরকারের প্রতি একটা আস্থার জায়গা তৈরি করেছে যে এই সরকার আসলে এই প্রবলেমটা তাদের থাকে না। এছাড়া আরেকটা বিষয় যেটা ভারতের যে পররাষ্ট্রনীতি এবং সেটার সঙ্গে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিটা, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই দুই নীতির সমন্বয়ে ভারত এবং বাংলাদেশের যে একটি তাদের মানে দু দেশকেই তাদের পারস্পরিক সার্বভৌমত্ব বলেন, জাতীয় নিরাপত্তা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব দিকে কিন্তু একটু নতুন মাত্রা দিয়েছে। আর বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিভিন্ন ইস্যুতে মতানৈক্য ছিল বা যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল, সেটাও কিন্তু এই সরকার, আওয়ামী লীগ সরকার। আপনি বলতে চাইছেন যে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে এবং এই সরকারের আবার বিজয়ী হওয়ার মধ্য দিয়ে এটা আরো কন্টিনিউ করবে বা শুধু সরকার না, শুধু মানে বিরোধী দল যেটা আছে, যেমন ইন্ডিয়ার যে জোটটা আছে, কংগ্রেসের যে জোটটা, সেই জোটটা কিন্তু যেটা বাংলাদেশে যে ইয়েটা হলো সীমান্ত চুক্তি, সেই সময় সীমান্ত ছিটমহল চুক্তি যেটা 1947 সাল থেকে এই সীমান্ত চুক্তিটা ঝুলেছিল, সেটা যখন পার্লামেন্টে উঠেছে, লোকসভায় বা রাজ্যসভার কেউ কিন্তু এটা ভেটো দেয়নি, বাধা দেয়নি। কেন দেয়নি? কারণ তাদের সঙ্গেও কংগ্রেস এবং তার যে জোটে আছে তাদের সঙ্গেও এই বাংলাদেশের, বিশেষ করে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর, তাদের সম্পর্কটা ঐতিহাসিক এবং খুবই ভালো। এই নির্বাচন থেকে যদি আপনি এক লাইনে আমি আপনার কাছে জানতে চাই যে কি মেসেজ বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য আছে বা বাংলাদেশের রাজনীতির জন্য আছে? এই নির্বাচনে একটি মেসেজ যেটা আমার খুব, যেটা বাংলাদেশ নিতে পারে, হ্যাঁ নিতে পারে, সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা চলবে না। ধর্ম অপব্যবহার করে বা ব্যবহার করে রাজনীতিতে ফায়দা লুটা, এটা কিন্তু একেবারে দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সাহেব। উনি বিশেষ করে উত্তরপ্রদেশে ওনার যে পরাজয়, সেটা থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা এই ইয়েটা নেবে যে জনগণ এটা কোনোভাবেই ভালোভাবে নেয়। ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। সবার থেকে সবার শিক্ষা নেওয়ার আছে, আমরা পছন্দ করি কিংবা না করি। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাইছি যে ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশের রাজনীতির জন্য কোনো বার্তা, কোনো লেসন কিছু আছে কি না? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, সব আলোচককে শুভেচ্ছা। আসলে বাংলাদেশের নির্বাচন হয়ে গেল 2007 সালের 24শে জানুয়ারি। ভারতের নির্বাচন 2 মাস ব্যাপী হলো, কয়েকদিন আগে তার ফলাফল ঘোষণা করা হলো। এখানে বেসিক পার্থক্য তো এখানে রয়েছে যে 2 মাস ব্যাপী প্রায় নির্বাচন হয় ভারতে। সেখানে মানুষের আস্থার জায়গাটা ওখানে আছে যে আমি যাকে ভোট দেব সেই ভোটটার ঠিকমতো সংরক্ষিত থাকবে। যখন ফলাফল ঘোষণা করা হবে, আমি যাকে ভোট দেবো আমার ফলাফল আমি পাব। বাংলাদেশে তো এখানকার হাজার মাইল দূরে বাংলাদেশ ব্যালট পেপার নিয়ে ধরুন, ব্যালট বাক্স নিয়ে ধরুন মারা হয়। এবার আমি দেখলাম এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এখানেও দেখতে তাই জায়গায়। তো আমাদের শিক্ষণীয় এটা যে গণতান্ত্রিক দেশ দাবি করতে গেলে সেখানে জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা থাকা দরকার। বাংলাদেশের বর্তমান যারা সরকার আছে এই জিনিসটা তাদেরকে বেশি করে শিখতে হবে। আর আমরা যারা বিরোধী দল আছি, আমরা অবশ্যই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা অবশ্যই সচেষ্ট। এখানে একটা জিনিস হলো যে ভারতের সব কিছুই বর্তমান সরকার অনুসরণ করে। আপনার বিদেশের ক্ষেত্রে, বিদেশি নীতির ক্ষেত্রে, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে, যে কোনো বিদেশি ভোটাভুটির ক্ষেত্রে, মতামত দেওয়ার ক্ষেত্রে ভারতের সাথে সরকারের কোনো মতপার্থক্য দেখা যায় না। তো বিএনপি যখন ক্ষমতা ছিল, বিএনপি স্বাধীনভাবে চলতে চেয়েছে, যেন জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সেদিন নেতৃত্ব পরিষদের সদস্য হয়েছিল। বা ভারত যেখানে ভোট দেয়, বিএনপি সেখানে ভোট হাতে দেয়নি, তার স্বাধীনতা ছিল, একটা স্বাধীনভাবে চলতে চাইতো। আওয়ামী লীগ সরকার তা না। তা আমি এবার বলবো যে আওয়ামী লীগ এই জিনিসটা অনুসরণ করুক, ভারতের ভোটের ব্যবস্থাটা অনুসরণ করুক। সবই যখন করে এই জিনিসটা করলে আমাদের দেশের জন্য উপকার হয়, ভালো হয়। তো এখানে পার্থক্য তো কিছু আছে, সেটা হলো যে ভারত আর আমাদের ভিতরে পার্থক্যটা অনেক। সেটা হলো এই যে 47 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারত কিন্তু গণতান্ত্রিকভাবেই চলে আসছে। একদিনের জন্য সামরিক শাসন বা কোনো কিছু গণতন্ত্র সরকারের ব্যত্যয় ঘটেনি। যে পাকিস্তান বারে বারে সামরিক শাসন পাকিস্তানে এসেছে। তারপরে আমরা 1971 সালের স্বাধীনতার পর
আমরা যখন ভোটে গেলাম 73 ভোট, সেখানে ভোটে ধরেন আওয়ামী লীগ সরকারই ক্ষমতা যেত নিঃসন্দেহে, কোনো এতটুকু তার চিন্তা করার কোনো কারণ নেই। তারপর দেখা গেল সেই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিমূলক করা হলো, আর 9টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো। যারা 9 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন তারা নির্বাচনে, আমি হলফ করে বলতে, তারাই জিততেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার দরকার ছিল না। এবং আরও কিছু আসন যেগুলিকে জোর করে সেই সময় নিয়ে যাওয়া কিন্তু হয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়তো প্রতিদ্বন্দ্বিতা কেউ করতে চায়নি, সেই জন্যই হয়েছে বা দাঁড়ায়নি, তাই তো? না সেইটা তো আমি মনে করি না। মানে ইতিহাস কি বলে যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বসতে নির্বাচন করতে দেওয়া হতে পারে, সেটা আমি ধরে নিতাম যদি ওই সমস্ত মেজর জলিল, আসম আব্দুর রব, তারপরে যে আপনার দাউদকান্দি থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের ব্যালট পেপার ঢাকা নিয়ে এসে মুস্তাককে জয়লাভ করানো, আলিম আল রাজি, তার মশিউর রহমানের অনেক ভালো ভালো প্রার্থী ছিল। এমনকি আপনার রুমিন ফারহানার বাবা অলি আহাদ কিন্তু নির্বাচিত ঘোষণা হয়ে গেছিল, তারপরে ওনাকে বাদ দেওয়া হলো। এই যে মানে জন্মলগ্ন থেকেই আমাদের নির্বাচনের ত্রুটি আমরা দেখে আসছি। জাতীয় সংসদ নির্বাচন এবং ইউনিয়ন কাউন্সিল নির্বাচন তো ওই সময় থেকেই ভোট কাটাকাটি, মারামারি, ছিল মারা সেভাবে শুরু হয়ে আসছে। তাই জন্ম থেকেই আমরা আসলে ত্রুটির মধ্যে দিয়ে আমরা জন্ম থেকেই চলছে, জন্ম থেকে। তারপরে ধরেন আপনার 75-এ একটা নৃশংস ঘটনার মধ্যে দিয়ে, সেটাও পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। পৃথিবীতে কোনোদিন নিজের দলের লোকেরা নিজের দলের নেতাকে মারার পরে তারা সরকার গঠন করে সে বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া বা এই যে সংসদ থাকা, আমরা পৃথিবীর অনেক দেশে সামরিক শাসন দেখেছি। সামরিক শাসন জারি হলে সেখানে পার্লামেন্ট থাকে না, কিন্তু আমাদের বাংলাদেশে দেখলাম কী দেখলাম, 75 এত ঘটনা ঘটে, পার্লামেন্ট থাকলো। তারপরে ধরেন আপনার চলতে থাকলো। তো এরপরে যারা আগের দিন আওয়ামী লীগের মন্ত্রী ছিল রাত্রিবেলা, পরের দিন হয়ে গেল রাষ্ট্রপতি, তারপরে ওই সরকারের তারা হলো। এই যে জটিলতাটা দেখা দিয়েছে। তারপরে ধরো প্রেক্ষাপট পাল্টাতে একটা পর্যায়ে আসলে জিয়া রহমান ক্ষমতা আসলেন, সেখানে উনি এসে গণতান্ত্রিক ব্যবস্থা উনি প্রবর্তন করলেন, সেটা নিয়েও নানান কথাবার্তা বলে। তারপরেও এখনকার তুলনা চিন্তা করতে গেলে যে এখন রাতের বেলা ভোট হয়ে যায়, ভোট দেওয়া লাগে না, 100% ভোট কাস্ট হয়ে যায়, সেগুলো তখনও বলবো যে হ্যাঁ তখনও হয়েছে। হ্যাঁ, সেটা একটা স্বাধীন দেশের পরপর একটা গণতান্ত্রিক সরকার সেটা না, সেটা সেই সময়টা একটা কিছু ত্রুটি থাকবে। কিন্তু আজকে 52-53 বছর পরেও আজকে আমাদের সেইটাই আমাদের দেখতেছে। কেন? ওই যে জন্ম থেকে ত্রুটি, এই ত্রুটি আর আমরা সারতে পারলাম না। তারপর জেনারেল এরশাদ ক্ষমতা আসলেন, আসার পর ধরেন আপনার 86 নির্বাচন, ভোটার দিন জোর করে সিল মারা, আবার রেজাল্ট পরিবর্তন করা, 48 ঘন্টা বন্ধ রাখা, নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। কিন্তু আমার এখন তো একটা সিদ্ধান্ত আমাদের আসা উচিত যে ভারত আমাদের পার্শ্ববর্তী, যেটা আমরা এবার ভেবেছিলাম, এবং কেজরিওয়ালও বলেছিল যে বাংলাদেশের মতো ভারতের নির্বাচনের ফলাফল হয়তো গড়াতে পারে, এবং বিরোধী দলকে গ্রেপ্তার করে শেষ মুহূর্ত কেজরিওয়ালকে জামিন দিয়েছিল। রাহুল গান্ধীর সদস্যপদ একটা বক্তব্যকে কেন্দ্র করে বাতিল করে দেওয়া হয়েছিল, জেল দেওয়া হয়েছিল, পরে সর্বোচ্চ আদালত সেটা আবার সংশোধন করে তারা ফিরিয়ে দিলেন। এই যে তাদের কাছ থেকে এই নির্বাচনকে মাথায় রেখে যদি অনেক কিছু শিক্ষণীয় আছে। হয়তো আমাদের এখানকার যারা বর্তমান সরকার আছেন তারা বলবেন যে হ্যাঁ নির্বাচন বিরোধী দল যায় না, কিন্তু তারা একবারও বলবেন না যে তারাও তো নির্বাচনে যান নাই, তারাও 80-এর নির্বাচন যান নাই, 96 নির্বাচনে যান নাই, একদিকে সংসদ থেকে পদত্যাগ করেছে 1994 যদি আপনি আমাকে বলেন, অনেকে না হলেও কেউ এই কথা ওই নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হচ্ছে তখন বলছেন যে বাংলাদেশকে যেভাবে অনেকে দেখার চেষ্টা করেন একইভাবে ভারতকে দেখার চেষ্টা করেন, দুটো সরকারকে একভাবে দেখার চেষ্টা করেন। কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়ার পরে অনেকেই বলছেন যে বিরোধীরা যে এই যে নির্বাচনে পার্টিসিপেট করে যে ফলাফল নিয়ে আসতে পারলো, সো বিএনপি তো সেই পথে যায় নাই, এবং সেটা বিএনপির ভুল কিনা বা সেই প্রশ্নটা, এমনকি অনেকে পাকিস্তানের উদাহরণটা টানেন। এক্ষেত্রে আপনি কি বলবেন যদি 1-2 লাইন আমাকে? 1-2 লাইনে পাকিস্তানে যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, দলীয় সরকার দিনে পাকিস্তান নির্বাচন হয়নি। ওকে, ফাইন। ভারতের দলীয় সরকার নির্বাচন হয়েছে। ভারতে এই অভিযোগও করা হয়েছিল যে মিস্টার মোদি ইলেকশন কমিশনে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো নিজের একজনকে বসিয়েছিলেন, ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা তো সেই অর্থে আর দীর্ঘদিনের ধারাবাহিকতা এসেছে, একবার তারা হয়তো পরিবর্তন করতে পারেনি। কিন্তু আমাদের কথা যে আমরা যে নির্বাচন তারিখ গেলাম, আমরা তো নির্বাচনে গিয়েছিলাম, আমাদের কিন্তু নির্বাচন ধরেন এবার তো 28 তারিখ থেকে তো আমাদের অফিসই বন্ধ করে দিল। ভারতীয় তাই হয়েছে যে নির্বাচনে একটা দল নির্বাচন করতে পারবে না, তার অফিস বন্ধ থাকবে, তার মহাসচিবকে গ্রেপ্তার করবে, হাজার হাজার লোককে 2 মাসের ভিতরে সাজা দিবে। এটা কি কোথাও ভারতে হয়েছে? হয়নি। ওকে, আমি আসছি আবার আপনার কাছে। অধ্যাপিকা উকিল,
এই হাবিব ভাই কিছু এমন কথা বললেন, মানে পুরানো ইতিহাসগুলো টানলেন। দেখেন, উনি বঙ্গবন্ধুকে খাটো করে ছোট করে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললেন হাবিব ভাই, যেটা মানে হাবিব ভাইয়ের মুখ থেকে শুনতে আমার একদম, অনেকেই বলেন, স্বাধীনতার বিরোধীরা বলেন, বিএনপি জামাত বলেন, হাবিব ভাই বিএনপি করেন ঠিক আছে, কিন্তু হাবিব ভাইয়ের মুখ দিয়ে যখন বের হয় যে আমি কোথায় বললাম? বঙ্গবন্ধুকে নিয়ে ছোট করে কথা বলা, তাকে অসম্মানী করা, সেটা কিন্তু মানে খুবই দুঃখজনক। আপনি ৭৪-এ যদি বঙ্গবন্ধু নির্বাচনটা না দিতেন, ৭৩-এ, তাহলে কি হতো? আপনি যে বঙ্গবন্ধুকে নিয়ে এই বিতর্কের সৃষ্টিটা করতে চান হাবিব ভাই, যে ৯টা আসনে প্রার্থী দিতে দেয়নি, সেই জন্য বিনা ভোটে হয়েছে, কিংবা আরও কারো কারো কথা আপনারা বলেন, অনেকে বলেন ছোট করা হিসেবে বলছেন আর কি। হ্যাঁ, বলেছেন যে ভোট মানে ব্যালট বাক্সটা নিয়ে এসে ঢাকায় ব্যালট ভরে দিতে হয়েছে। এতটা কি দৈন্যতা ছিল বঙ্গবন্ধুর ৭৩-এ? উনি তো ৭০-এর নির্বাচন তো হয়েছিল, ম্যান্ডেট তো ওনার ছিল, তাই না? ৭০ নির্বাচন নিয়ে তো কথা বলছেন না, বলছেন ৭৩ নিয়ে। তো ৭৩-এর নির্বাচনটা যদি বঙ্গবন্ধু না দিতেন, সংবিধান তো অশুদ্ধ হতো না, উনি দিয়েছেন। আর তাকে নিয়ে এই কথাগুলো আগে তো কখনো কেউ বলে নাই। এখন আপনারা নিজেদের এই যে অন্যায়গুলো ঢাকার জন্য বঙ্গবন্ধুকে নিয়ে সব কিছুতে টানাটানি করেন। আগে কোনো দিন কোনো ইতিহাসে এই কথাটা নাই, কিন্তু আপনারা টকশোতে বলেন, খুবই দুঃখজনক। যাই হোক, আরেকটি কথাও বললেন, আমি কিন্তু মানে রিসেন্ট থাকতে চেয়েছি, পুরানো দিনে যেতে চাইনি, অতীত ঘাটতে চাইনি। কিন্তু আপনি যখন এই কথাগুলো বলেন, কি বললেন? বঙ্গবন্ধু নিজের দলের লোকের কাছে নিহত হলেন, এটা একটা বিশ্বের ইতিহাসে এইরকম ঘটনা ঘটে নাই। তো সেই রকম কথা যদি আপনি বলেন, তখন তো আমার বলতে হয় যে বঙ্গবন্ধু মোস্তাককে যেমন মন্ত্রী বানিয়েছিলেন, তার নিজের দলের লোক ছিল, ঠিক তেমনি জিয়াউর রহমানকেও তো প্রমোশন দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানকে তার পারিবারিকভাবে তাকে সহযোগিতা করেছেন। সেই জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, সেটা আমার কথা না, বঙ্গবন্ধুর খুনিরা, আত্মস্বীকৃত খুনিরা স্টেটমেন্ট দিয়ে বলেছে। তাহলে সেই জিয়াউর রহমানের দল আপনি করছেন, যে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সম্পৃক্ত, এবং সেই খুনিদেরকে পরবর্তীতে শুধু খুনের সঙ্গে সম্পৃক্ত থেকেই ক্ষান্ত হননি, পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে দল গঠন করিয়েছেন, পুরস্কার দিয়েছেন, পার্লামেন্টে নিয়েছেন, তা বঙ্গবন্ধুকে বেগম খালেদা জিয়া সব কিছু করেছেন। ইন্ডেমনিটি দিয়েছে মোস্তাক, কিন্তু পার্লামেন্টে পাশ করেছে জিয়াউর রহমান। তাহলে এই কাজগুলো যে জিয়াউর রহমান করলেন, তার দলটাই তো আপনি করছেন এখন। আচ্ছা, তাহলে ইতিহাসে কে ধিকৃত হলো? বঙ্গবন্ধু খুন হয়ে ধিকৃত হয়েছেন, বা ইতিহাসে বিরল ঘটনা হয়েছে, নাকি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুনের মধ্য দিয়ে কলঙ্কের ইতিহাস রচনা করেছেন, যে দলটির সঙ্গে আপনারা সম্পৃক্ত? এবং আরেকটা কথা বললেন, এটা আমার হাসি পাচ্ছিল, জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, এরশাদ সাহেবকে আবার গালি দিলেন যে সে স্বৈরাচারী করলো, কিন্তু এরশাদ সাহেবকে জিয়াউর রহমান কি বললেন? উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। তাহলে সামরিক সরকার যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে, এরশাদ সাহেবও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেটাও বলবেন আপনি। তাহলে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই সামরিক সরকার, স্বৈর শাসকের বিরুদ্ধে কেন 10 বছর রাজপথে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের নেতা হিসেবে? কেন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছিলেন? তাহলে আর সামরিক শাসক জিয়াউর রহমান যদি গণতন্ত্রই প্রতিষ্ঠা করে, এই জিয়াউর রহমান উনি কী করেছিলেন? মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছিলেন, এবং যারা সামরিক যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে ফাঁসি দিয়েছিলেন। এমনকি এরশাদ সাহেবের কথা আপনি বললেন, পাকিস্তান ফেরত এরশাদ সাহেব, যাকে জিয়াউর রহমান বিশ্বস্ত মনে করেছিলেন, কারণ উনি মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযোদ্ধা সামরিক অফিসাররা মুক্তিযুদ্ধের পক্ষের হবে, সেই জন্য তাদেরকে সেনাপ্রধান বানাননি, বানিয়েছিলেন পাকিস্তান ফেরত এরশাদ সাহেবকে সেনাপ্রধান। এবং যে কারণে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন জিয়াউর রহমান। পরবর্তীতে জিয়াউর রহমান যখন খুন হলেন, তখন অনেকেরই ধারণা সেই জিয়াউর রহমান খুন নিয়ে, যদিও বিএনপি এটার বিচারের দাবি জানায় না, কিন্তু মঞ্জু হত্যা, ওই হত্যার মামলা রায় হলে পরে ক্লিয়ার হবে যে জিয়াউর রহমান হত্যার সঙ্গে এরশাদ সাহেবের কী সম্পর্ক ছিল বা লিঙ্কটা কী ছিল।
সেই কথাগুলো আপনারা বলেন না। অর্থাৎ জিয়াউর রহমান কিন্তু সেই অন্যায়ের জন্য উনিও রেজাল্ট পেয়েছেন, বঙ্গবন্ধুর সঙ্গে যেটা করেছেন। এবার আরেকটি বিষয় বললেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা কি, ভারতের সব কিছু বাংলাদেশ অনুসরণ করে। বাংলাদেশ কি অনুসরণ করে, বা মানে বাংলাদেশ সরকার বা এই সরকার ভারতের কি অনুসরণ করে, এটা আপনি বলবেন। আর আমি তো বললাম, প্রথমেই বলেছি, এখনও বলি যে পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে দুটি দেশ তাদের পররাষ্ট্র নীতিতে অটুট থেকে তারপরে তারা এগিয়ে যাচ্ছে। মানে দুটি দেশই দুটি অবস্থান থেকে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে, যেটা মানে তাদের দু দেশের পররাষ্ট্র নীতির ভিত্তিতে। যে সেখানে অনুকরণের বিষয়টি না, থাকতেই পারে না। আর ভারতের যে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আপনি বললেন যে সামরিক বা স্বৈরশাসক সেখানে ছিল না, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে ভারতে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে না। ভারতের জন্মের সঙ্গে বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যারা ব্রিটিশদের পক্ষের যে শক্তি, তারা ভারতে নাই, তারা ভারতে রাজনীতি করার তাদের কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশ জন্মের সঙ্গে বিরোধিতাকারীরা বাংলাদেশে রাজনীতি করছে, সেই সঙ্গে বিএনপি সেই তাদের নিয়েই রাজনীতি করছে, জামাতকে নিয়ে রাজনীতি করছে। তাহলে ভারতের রাজনীতির সঙ্গে, নির্বাচন ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের এখানেই সমস্যাটা। এটার কারণেই সামরিক সরকার এসেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা, এই কারণেই স্বৈরশাসক এসেছে এবং এখন পর্যন্ত সেই স্বাধীনতা বিরোধীরা। আমি আসছি মিস্টার হাবিব, জাস্ট ছোট্ট করে এই প্রসঙ্গে, আমি প্রসঙ্গটা পাল্টাতেও চাই। সো আপনার যদি কিছু বলবার থাকে। না, আমার বলবার তো আছে। সে যে কথাটা বললো, আমি তো বঙ্গবন্ধুর নাম এখন উচ্চারণ করি নাই। আমি বলেছি ওই সময়ে, বলেই নিলাম যে ওই সময় নির্বাচনে তারাই জিততেন, কিন্তু নির্বাচনে কে দাঁড়ায় নেই, যে কথা উনি বললেন। আমি বলছি দাঁড়াতে দেওয়া হয়নি অনেক ক্ষেত্রেই, দাঁড়াবে না। এটা তো এটাকে অস্বীকার না, দাঁড়াতে দেবে না কেন? দাঁড়াতে দেয়নি, তাদের বিনামূল্যে হবে কেন? দেয়নি, ক্ষমতা বলে দেয়নি। এবং এইটার প্রমাণ হলো এইটা যে বাদ বাকি যারা দাঁড়িয়েছিল তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে জিততে দেওয়া হয়নি, জেতার পরে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এইটার কথার পরিপ্রেক্ষিতে আমি এটা বলেছি যে সেখানে যারা দাঁড়িয়েছিল তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। ব্যালট বাক্স নিয়ে আসছিল কুমিল্লা থেকে, দাউদকান্দি নিয়ে আসছে না, অস্বীকার করার উপায় আছে? আমি তো অসত্য কথা এখানে বলবো না। আর জেনারেল এরশাদ সংসদ থাকাকালীন অবস্থায় সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছে। জিয়া রহমান কি সংসদ থেকে ভেঙে দিয়ে ক্ষমতায় আসছেন? সেখানে একটা পরিস্থিতি পাল্টাতে উনি তো মারাও যেতে পারতেন। 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত উনি বন্দী ছিলেন। তো এই জেনারেল এরশাদের সাথে এটা তুলনা হবে না। জেনারেল এরশাদ সংসদ ভেঙে দিয়ে একটা কার্যকর সংসদ থাকা অবস্থায় ক্ষমতা দখল করেছে। জিয়া রহমান তো সেটা করেননি। আর জিয়া রহমান 75 খুনের সাথে কোনো সম্পর্কও তার নাই, জড়িত নাই। সেদিন সেনাপ্রধান ছিলেন না। যারা সেনাপ্রধান ছিলেন, যিনি শফিউল্লাহর বিচার করেন, উনি বঙ্গবন্ধুকে বলছে যে আপনি ওই দিক দিয়ে পালিয়ে যান পিছন থেকে। জিয়া রহমান সেনাপ্রধান থাকতে এই কথা বলতেন না। জিয়া রহমান তো আওয়ামী লীগ প্রমোশন দেয়নি, বরঞ্চ জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান করে জিয়া রহমান অবিচার করেছে। জিয়া রহমান জেনারেল শফিউল্লাহর সিনিয়র ছিলেন, সেখানেই তাকে ডিঙিয়ে শফিউল্লাহকে সেনাপ্রধান করে অন্যায় করেছিল সেদিন জিয়া রহমানের সঙ্গে। তাতে জিয়া রহমান বিরোধিতা করতে চাননি। আর একটা কথা হলো যে আমি যেটা বলেছি, হ্যাঁ এটা বাস্তব। আমার নিজের চোখে আমি তো সেইতে আমি আজকে যারা যত বড় কথাই বলুন না কেন, আওয়ামী লীগের যে আজকে সব বড় বড় বীরত্ব উপাধি পাইছে, সেদিন কাপুরুষরা কোথায় ছিল? এই কাপুরুষরা কোথায় ছিল 75-15 আগস্টে? কোথায় ছিল? সেদিন দাবি করতে পারি, আমি সেদিন প্রতিবাদ করে প্রথম প্রতিবাদকারী আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে, এবং যে বিরোধিতা করে যে ব্যঙ্গের কথা বলে তার গলা টিপে ধরেছিলাম। সারা দিন আমাকে নির্যাতন ভোগ করতে হয়েছে। আমি এই ঢাকার রাজপথে ওই খুনিদের আমি মোকাবেলা করেছি। বিএনপি বেগম খালেদা যে ওই ফ্রিডম পার্টি তৈরি করেন নাই, ফ্রিডম পার্টি তৈরি করেছে জেনারেল এরশাদ। এবং জেনারেল এরশাদ ক্ষমতা থাকার অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে ফারুককে দিয়ে নির্বাচন করে 60 লক্ষ ভোট দিয়েছে ফারুকের পক্ষে। জেনারেল এরশাদ সিআই সাহেব নির্বাচন করেছে মেজর বদুল হুদাকে পার্লামেন্টে নিয়ে আসছে। এখান থেকে খালেদা জিয়াকে বা জিয়া রহমানের সময় তার ফ্রিডম পার্টি এখানে করে না। জিয়া রহমানের সময় একজন আর্মি অফিসারকেও 1500 খুনিদের সাথে কারোর প্রমোশনও দেন নেই, বা কাউকে বিদেশে থাকে সব কিছু স্বাক্ষর করেছে সেই সময় বিচারপতি সাহেব। জিয়া তখন সেনাবাহিনী প্রধান, কিন্তু ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল না। অতএব 3 নভেম্বরের ঘটনার পরেও
এই যে খুনিদের পাঠিয়ে দিয়েছে সেটাও জিয়াউর রহমান না, সেটা খালেদ মোশাররফ দিয়েছে। যে খালেদ মোশাররফ সে বউকে, তার মেয়েকে, তার ভাইকে মন্ত্রী করেছে, এমপি করেছে। অপকর্মগুলি সব কিছু করেছে নিজেরা, করে কথাগুলি বললে তখন লাগে। আমার মুখে আমি তো ওই কথা বলতে চাইনি, আমি ওটা বলবো না। এখন একটা জিনিস হলো যে 1986 সালে আওয়ামী লীগের সাথে করে, আওয়ামী লীগ নির্বাচন করে কার সাথে করে নিয়ে, জামাতকে সাথে করে নিয়ে। এই যে 91 সাল নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ তো জামাতকে সাথে করে নিয়ে সেদিন আন্দোলন করেছে। জামাত আওয়ামী লীগের কথা মতো সংসদে পদত্যাগ করেছে। 1994 সালে 28 ডিসেম্বর পদত্যাগ করেছে, জাতীয়বাড়ি করেছে। যে জাতীয়বাড়ির বিরুদ্ধে আন্দোলন করলাম সেখানে জামাতও করেছে। যে যতগুলি ঘটনা মানে দুষ্কর্ম সব কিছু আওয়ামী লীগ করছে, কথা বলতে গেলে এবারই যায়। বরঞ্চ জিয়া রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতার বাদে না আসতো, তাহলে আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আর অপুদ এখানে বসে সাবেক সংসদ সদস্যের পরিচয় দিতে পারতেন না। আওয়ামী লীগকে ওই কর্নেল তাহেরেরা আর জাসদ আর গণবাহিনী ওই মাটির নিচে রাখতো, উপরে আওয়ামী লীগের অস্তিত্ব রাখতো। এটা জিয়া রহমান সেই জায়গা থেকে সেভ করেছে। অতএব ওই সমস্ত বাদ দিয়ে এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিতে যে নির্বাচন হয় না, আমি একটু বর্তমানের মধ্যে আলোচনা করি যে বাংলাদেশে নির্বাচন থেকে ফিরে আসতে হবে। আমি আপনাদের ভোট হচ্ছে, এটাকে ভোট হচ্ছে। দুজনের কাছে একটু বাংলাদেশের গণতন্ত্র বা উন্নয়ন এবং অর্থনীতির চিত্রটা আপনারা কিভাবে দেখেন সেটা একটু বুঝতে চাই আপনাদের দুজনের কাছে। অধ্যাপিকা উপকূল, আমি একটু দু একটা কথা না বলে, আর না বলাই ভালো। এখন সামনে দিকে না না বলছে যে হাবিব ভাই বলছিলেন যে জিয়াউর রহমানকে নিয়ে উনি বলছেন যে উনি ক্ষমতায় এসেছেন, মানে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় আসেন নাই, পার্লামেন্ট ভেঙে দিয়ে আসেন নাই। জিয়াউর এরশাদ সাহেব পার্লামেন্ট চলাকালীন অবস্থায় এসছেই তো। কিন্তু এই বিচারপতি সায়েম সাহেবের উনি যখন বঙ্গভবনে ছিলেন, আপনি বলছিলেন ওনাকে দিয়ে সাইন করিয়ে কাজ করিয়েছে। হ্যাঁ করিয়েছে, এটা সত্যি কথা। কিন্তু ওনাকে যে পুতুল বানিয়ে রেখেছিল, এটা তো লাস্ট ফেজ অফ বঙ্গভবন বইটির মধ্যে সুন্দরভাবে সায়েম সাহেব লিখে গেছেন। কি লিখে গেছেন? যে উনি বঙ্গভবনে যখন ছিলেন, যেদিন ক্ষমতাটা নিল, আর আগে পরের বর্ণনাটা তো অনেক আছে, সেখানে আমি যাব না। উনি বলেছেন যে আমাকে মানে নির্বাচন দিবে, সায়েম সাহেব বলছেন নির্বাচন দেওয়ার জন্য, জিয়াউর রহমান বলছেন হ্যাঁ নির্বাচন দেবেন। কিন্তু লাস্টে গিয়ে কী করলেন, যেদিন ক্ষমতাটা নেবেন সেদিন পিস্তল ঠেকিয়ে ওনাকে বলেন আপনি বলেন আমি অসুস্থ, সাইন করেন পেপারে, আমি অসুস্থ, এই বলে উনি, এবং পিস্তল ঠেকিয়ে, এটা আমার কথা না, আমি তো বললাম যে সায়েম সাহেব নিজে লিখে গেছেন, এবং সেখানে অস্ত্রটা ঠেকিয়ে তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। সেনা প্রধান, রাষ্ট্রপতি সব কিছু হয়ে উনি কী করলেন? আর আপনি বললেন বঙ্গবন্ধুর খুনিদের উনি কিছু করে নাই জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিরা কিভাবে বিদেশে পুরস্কার পোস্টিংগুলো পেল, কিভাবে বাংলাদেশের পার্লামেন্টে গেল, এবং বেগম খালেদা জিয়া তো লাস্টলি কী করলেন, সেই 96-এর পার্লামেন্টে তো খুনি রশিদকে কুমিল্লার 6 থেকে পার্লামেন্টে মেম্বার বানিয়ে বিরোধী দলের নেতা পর্যন্ত বানালেন। আর আপনি বলছেন যে কিছুই করেনি বঙ্গবন্ধুর খুনিদেরকে, ফ্রিডম পার্টি বানিয়েছেন এরশাদ সাহেব, ট্রেনিং দিতে লিবিয়ায় কে পাঠিয়েছিল? না, এটা 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 ভুল। এসব জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে লিবিয়ায় পাঠিয়ে এরশাদ সাহেব করেছিলেন, সেটা আপনার ঠিক আছে, কিন্তু তার আগে খুনিরা গেছেন হলো খালেদ মোশাররফ যখন দায়িত্বে, ওই রাতে 2রা নভেম্বর বা 3রা নভেম্বর। না সেটা ঠিক আছে, একত্রিত যেটা করেছেন, অর্গানাইজ যেটা করেছেন লিবিয়াতে থেকে, মানে বাংলাদেশের যুব সমাজদের বা যুবকদের ওই সময়কার তাদেরকে বলেছেন লিবিয়ায় যাবে চাকরির জন্য, লিবিয়ায় যাবে অর্থ উপার্জনের জন্য, এই বলে বিভিন্ন জায়গা থেকে যুবকদেরকে নিয়ে সেখানে গিয়ে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দিয়ে তাদেরকে বাংলাদেশে এসে ফ্রিডম পার্টি করে শেখ হাসিনাকে খুন করতে হবে, আওয়ামী লীগকে খুন করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে, সেই জন্য এই ফ্রিডম পার্টি বানানো হয়েছিল। এবং এই ফ্রিডম পার্টি বানিয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য অ্যাটেম্পও নেওয়া হয়েছিল 32 নম্বরে। এটা তো জিয়াউর রহমান করিয়েছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। পরবর্তীতে জিয়াউর রহমান নার্সিং করেছেন, এটাও সঠিক, কিন্তু সূচনাটা করেছিলেন জিয়াউর রহমান। তারপরে আরেকটি বলছেন যে এই যে জামাতকে নিয়ে কথা বলেন না, জামাতকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। আচ্ছা, আমি যদি বলি যে বঙ্গবন্ধুকে খুন করেছেন জেনারেল জিয়াউর রহমান, এটা আমার কথা না,
আওয়ামী লীগের কথা না, বঙ্গবন্ধুর খুনিদের কথা। সেই জিয়াউর রহমানের দল বিএনপি, তার সঙ্গে তো রাজনীতি করছে আওয়ামী লীগ। ঠিক তেমনি জামাত যেটা নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধু যেটা নিষিদ্ধ ঘোষণা করেছিল, সংবিধানে যেটা সন্নিবেশিত ছিল, যারা ধর্মের অপব্যবহার করে রাজনীতি করে, মানে ধর্মভিত্তিক মৌলবাদী সংগঠনগুলো রাজনীতি করা নিষিদ্ধ। কিন্তু জিয়াউর রহমান এসে সংবিধান চেঞ্জ করে তিনি কি করলেন, সকল মৌলবাদী সংগঠনকে রাজনীতি করার সুযোগ দিলেন। জামাত, আলবদর, আলসাম, যুদ্ধাপরাধী, গোলাম আজম সবাই রাজনীতি করলো। সেখানে রাজনীতি করতে এসে জামাত যখন রাজনীতি করার অধিকার জেনারেল জিয়াউর রহমান ফিরিয়ে দিলেন, তারপরে রাজনীতি করার জন্য জননেত্রী শেখ হাসিনা যখন সব কিছু হারিয়ে বাংলাদেশে আসলেন 81-এ, তখন এসে তিনি দেখেছেন যে তার পিতার হত্যাকারী জিয়াউর রহমান, তার দল বিএনপি অলরেডি দল গঠন করে ফেলেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণকারী যে দল জামাত, তারাও মাঠে সক্রিয়। এখন গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ওই বিএনপির সঙ্গে স্বৈরাচার পতনের জন্য আন্দোলনে মাঠে নামতে হয়েছে তো। বিএনপির দলটাও তো বঙ্গবন্ধুর খুনে রক্তের মধ্যে দিয়ে এসছে, সেই দলের সাথে তো রাজনীতি করেছে। জামাত স্বাধীনতার যুদ্ধের জন্মের বিরোধিতাকারী, দুটিই কিন্তু অন্যায় অপরাধের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু তাদের সঙ্গে রাজনীতি এখন পর্যন্ত তো করছে, এখনও করছে। এবং সেই জামাত রাজনীতি করার সুযোগ তো দিয়েছিল বিএনপি। সেই পাপের জের আওয়ামী লীগকে টানতে হয়েছে, বাংলাদেশের মানুষকে টানতে হয়েছে। এবং টানতে টানতে একটা পর্যায়ে এসে কিন্তু দেখেন আজ ঘৃণিত, সেটাকে বিচারটা কে করেছে? আপনি যখন বলেন হাবিব ভাই জামাতকে নিয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগ, এই জামাতের বিচারটা কে করেছে? বিএনপি কি করেছে? বিএনপি তো জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছে, পার্লামেন্টের মেম্বার বানিয়েছে, বা স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছে। আর জননেত্রী শেখ হাসিনার সরকার এসেই তো তাদের আমার একটা প্রশ্ন ছিল, গণতন্ত্র উন্নয়ন এবং অর্থনীতি স্ট্যাটাসটা কি এখন এই মুহূর্তে আপনারা কি মনে করেন সেটা একটু? আমি অবশ্যই মনে করি, জাস্ট 2 মিনিট সময়ের মধ্যে যদি আপনি শেষ করেন। মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি 2009 থেকে এই পর্যন্ত এই 15 বছর 6 মাস বয়সে বাংলাদেশ রাষ্ট্রটিকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে সেটার বিশ্লেষণ অনেক সময়ের দাবিদার। শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশটা কিন্তু অবশ্যই এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। কথা আছে যে এখন আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন, বা বাংলাদেশে এই অর্থনৈতিক অবস্থা দিয়ে আগামীতে চলতে পারবে কিনা, না কোনো বাধা আসবে, এইরকম মানুষের বিভিন্ন ধরনের মানুষের নামে বলবো যে যারা আওয়ামী লীগের সমালোচনাকারী, তাদের মধ্যে এই ধরনের অপপ্রচারগুলো আছে। অপপ্রচার বলবো এই কারণে, আমার বিশ্বাস যে কোনো সংকটকালীন সময়ে এটা প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনা, সেটা যুদ্ধ বিধ্বস্ত এই ওয়ার্ল্ড হোক, যেখানে অর্থনৈতিক ধস নেমেছে টোটাল ওয়ার্ল্ডে, সেই সময়টিতে বলেন, কোভিডকালীন সময়ে বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ যে যুদ্ধ মানে প্রাকৃতিক দুর্যোগে বলেন, যে কোনো ক্রাইসিসে জননেত্রী শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজমেন্ট লিডার হিসেবে তিনি আবির্ভূত হয়ে বাংলাদেশের জনগণকে তিনি রক্ষা করেছেন। এই 15.5 বছরে বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবে না যে এই সরকারের কারণে আমি না খেয়েছিলাম, মানে কোনো ক্ষতি হয়েছে। উনি নিজে বন্যায় দুর্ভিক্ষে একটি মানুষের যেন না খেয়ে না মারা যায় সেই ব্যবস্থা উনি করেছেন। এখন সে কারণে ওনার প্রতি বিশ্বাস, যদি কোনো এইরকম সমস্যাগুলো আবার তৈরি হয় সেক্ষেত্রে উনি সেটা অবশ্যই ওভারকাম করতে পারবেন। আর সেটার বড় হাতিয়ার হলো এই অর্থনীতি নিয়েই তো বেশি কথাটা আসছে। অর্থনীতিটাকে নিয়ে যেহেতু বেশি কথা আসছে, সেই ক্ষেত্রে এদেশের মানুষের মনোবলটা এই কারণে চাঙ্গা আছে বা নিরাপত্তা বোধ করছেন যে পৃথিবীতে আরও অর্থনৈতিক মন্দা ধাক্কা আসতে পারে, যেটা বাংলাদেশেও লাগতে পারে, কিন্তু বাংলাদেশে কিছু ক্ষতি করতে পারবে না। এই জন্য যে 15 বছরে বাংলাদেশের কৃষি সেক্টরটাকে জননেত্রী শেখ হাসিনা এমনভাবে তৈরি করেছেন যে এদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো, মানে খাদ্য উদ্বৃত্ত, মাছ, সবজি, ফল, এই টোটাল জিনিসটা এতটাই হয়েছে যে এখন বাংলাদেশের মানুষের খাবার পরে যে উদ্বৃত্ত থাকছে সেটা বিদেশে
রপ্তানি করছে। কাজেই কোনো ধাক্কা আসলেই বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে সেই রকম জিনিস না, ওই কী বলে ওই শ্রীলঙ্কার মতো হবে সেরকম হবার কোনো বিষয় নাই। এবং আমি অবশ্যই বিশ্বাস করি যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্য দিয়ে বাংলাদেশটা যেটা 41-এর স্মার্ট বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়াগুলো সেটা কিন্তু অব্যাহত আছে এবং সেই দিকে ধাবিত হবে। না, কতগুলি কথা যে বলে গায়ের জোরে, এই কথাগুলো ঠিক না। বিএনপি খুনির দল কথা একটা বলে বসলো, এই যে একটা ভুল তথ্য দিল যে ফ্রিডম পার্টি বিএনপি তৈরি করেছে, ফ্রিডম পার্টি তৈরি করেছে এরশাদ। এবার যে উনি যে কথা বললেন, এই যে কর্নেল ফারুক সাথে সব গেছে তো আপনার ব্রিগেডিয়ার সময়, খালেদ মুশারফের সময়। চায়নাতে যেগুলি পাঠিয়েছে সেটাও সাইম সিগনেচার করেছে, জিয়া রহমান কোনটাই পাঠায় না। বিদেশে ট্রেনিং দিচ্ছে এরশাদের সময়, ফ্রিডম পার্টি করেছে এরশাদের সময়। জিয়া রহমানের সময় জিয়া রহমান 32 নম্বরে খুন করতে পাঠালো, তখন তো জিয়া রহমান কাকে খুন করতে পাঠালো 32 নম্বরে? বঙ্গবন্ধু কর্নেল শেখ হাসিনাকে। শেখ হাসিনা আসার তো 70 দিনের পর জিয়া রহমানই শহীদ হলেন, তো খুন করতে পাঠালেন কোথায়? তখন কিন্তু 32 নম্বর থাকেন বিএনপি। কোথায় বিএনপি? ওটা তো এরশাদের আমলে হলো। ওটা তো আমি তো তার রাজসাক্ষী। ওটা তো 1990 সালের, ওটা তো 10ই আগস্টের ঘটনা। দেশের তখন তো এরশাদ ক্ষমতায়। তো এইসব ভুলভাল তথ্য দিলে মানুষ তো ভালোভাবে এটা নিবে না। আর একটা কথা হলো যে জামাতের কথা, জামাতের গোলামদের পায়ে তো কেউ ধরছে, ধরে নেই? গোলামদের কাছে যায় নাই আওয়ামী লীগের লোকেরা, গোলামদের পায়ে তো কেউ ধরছে। হ্যাঁ, পায়ে ধরছে না, গোলামদের কাছে গেছে না, ভোটের জন্য গেছে না, রাষ্ট্রপতি ভোটের জন্য গেছে না, গেছে তো। এটা সবাই জানে। আর একটা জিনিস হলো যে এই যে বলছে যে আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নের কত, আমাদের লোন কত, এই 9 সাল থেকে কি 12 সাল থেকে $160 বিলিয়ন মতো লোন করেছে এই কয় বছরে, 10 বছরে। এই যে অবস্থা, দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে? এই যে কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারি। মালয়েশিয়া যে এইবার মানুষ এই যে শ্রমিক যেতেছিল, এই যে কত হাজার শ্রমিকরা যেতে পারলো না। ওখানে লাগে কত, 60-70 হাজার টাকা লাগে, 5 লাখ 5.5 লাখ করে, তাও যেতে পারতেছে না। এই যে মিডল ইস্টে কত শ্রমিক যেতে পারতো, যেতে পারে নাই। বাংলাদেশের অর্থনীতিতে তো অনেক 25 থেকে 30 লক্ষ মানুষ, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা না আসলে, বিএনপি ক্ষমতা থাকলে তারা যেত। তাহলে বাংলাদেশের কত রেমিটেন্স আসতো? আজকে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায়? শ্রীলঙ্কা তো এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশে যে এখন যে বাজেট দিচ্ছে, বাজেট কত? বাজেট 7 লক্ষ প্রায় 96,900 কোটি টাকা। সেই তার হলো 2,56,000 ঘাটতি বাজেট। এ টাকা কোথা থেকে নিয়ে আসবে? ব্যাংক থেকে নেবে 1,37,000 কোটি টাকা, আর বিদেশ থেকে নেবে বাদ বাকিটা, এই ঘাটতি পূরণ করবে। এই তো অবস্থা বাংলাদেশে। এত উন্নয়ন, তো আজকে এই অবস্থাটা কেন? এখন খাদ্যশস্য যদি বলা যায় যে আমরা রপ্তানি কোথায়? গম আমরা 50-60 লক্ষ টন গম আমরা আনি, এটা খাদ্য না? আমরা প্রতি বছর কত কোটি টাকার আমরা ফল ইম্পোর্ট করি, আঙ্গুর, আপেল, ডালিম, বেদানা, তারপরে আপনার সব মালটা, নাশপাতি, কত ফল আমরা আমদানি করি। আমরা বাংলাদেশে কতটুকু আমরা এক্সপোর্ট করি, কতটুকু হয়? আমরা কিছু এক্সপোর্ট হয়তো কিছু কিছু জায়গায় আমরা হয়তো অল্প বিস্তার করি। আমরা তো বিদেশ নির্ভরশীল। এখন আমরা বিদেশ থেকে আমাদের সব কিছু মাছ, আমরা কিছু মাছ এক্সপোর্ট করি, কিছু মাছ ইন্ডিয়াকে দেই, উপহার হিসাবে দেই। এই তো এখন কথা হলো যে আমাদের বর্তমান অবস্থাকে, যে ব্যবস্থা নিয়ে আমরা বর্তমান আছি গণতান্ত্রিক, এই সরকার যদি এতই ভালো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে থাকে, তাহলে ভোট দিতে ভয় পায় কেন? একতরফা ভোট করে কেন? ভোটের সময় বিরোধী দল অফিস বন্ধ করে দেয় কেন? বিরোধী নেতাদেরকে কারাগারে পাঠায় কেন? মিথ্যা মামলায় সাজা দেয় কেন? সব বাদ দিলাম, এখনই তো উপজেলা নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার, যত ধরনের প্রচারণা করার দরকার, জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখেছি গাড়ি ঘোড়া ট্রান্সপোর্ট দেওয়া হয় না, এখন ট্রান্সপোর্ট দেওয়া হচ্ছে, টেম্পু, ভুটভুটি, পাঠিয়ে, রিক্সা পাঠিয়ে, তা আমার ভোট কেন্দ্রে যাচ্ছে না। আমরা দেখেছি গ্রামে আগে ছাগলকে যদি পানিতে নামানো যায়, ইচ্ছা করা হয়, ছাগল নামে না, গলায় দড়ি দিয়ে টানলেও যায় না। তাই মানুষ আজকে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে মানুষকে গলায় দড়ি দিয়ে টানার মতো টানতে, তাও যাচ্ছে না কেন? তাহলে সরকারের প্রতি আস্থা নেই। এই সরকারের সময় যে অপরাধ করেছে এই সরকার, এই যে বেনজির, আরে বাবা এত বড় পোস্ট, মেট্রোপলিটন কমিশনার, র্যাবের ডিজি, পুলিশের প্রধান, উনি বেসরকারি কর্মকর্তা, প্রাইভেট ফার্মে চাকরি করেন, সেইটা দিয়ে উনি পাসপোর্ট করলেন। র্যাবের ডিজি তখনও, পাসপোর্ট কমিশন তখনও, আইজিবি তখনও লাল পাসপোর্ট ব্যবহার করার কথা। এটা সিনিয়র সচিবের পদমর্যাদা সম্পন্ন।
তো এই যে দেশ শাসন করে যদি বলা যায় আমরা গর্বিত দেশের মানুষ, তারপরে সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাইদের নামে পাসপোর্ট করছে, তো নিজের ঠিকানা নাই পরিবর্তন করে, বাপের নাম মায়ের নামকে পরিবর্তন করে, তারপর আবার তার ওয়াইফের আবার স্বামীর নামও পরিবর্তন করছে। তো এই যে সমস্ত কাজ কখন হয়? অবৈধভাবে যখন কোনো সরকার নির্বাচিত হয় কারোর দ্বারা, তখন তাদের লাগাম টানতে পারে না। এই বেনজিরের একতরফা নির্বাচন করিয়েছে 2014 সালে। এই আজিজ তখন বিজেপি প্রধান ছিলেন, যখন সেনাপ্রধান 2018 সালে আমি এখানে বলেছিলাম যে আজিজ যখন সাংবাদিক সম্মেলন করে বললেন যে এত সুন্দর নির্বাচন বাংলাদেশে কোনোদিন হয় না, আমি তৃতীয় মাত্রায় বলেছিলাম, সরকারকে বলেছে ওকে এখন গ্রেপ্তার করা উচিত, এখনই গ্রেপ্তার করা উচিত, সে সমস্ত নির্বাচনকে সে বিতর্কিত করে দিয়েছে। তো এই হলো অবস্থা, বাংলাদেশের বর্তমান অবস্থা। গণতান্ত্রিক কোনো বিধি ব্যবস্থা নাই, মানুষের কথা বলার সুযোগ নেই, মিথ্যা মামলার সাজা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর সাজা, তারেক রহমানকে সাজা, কথায় কথায় বিএনপি, কথায় কথায় হাওয়া ভবন। আজকে কী অবস্থা? আজকে বিদ্যুৎ কী অবস্থা? এই যে চোর, এখন তো ঘরে ঘরে চোর উৎপাদন। আমি আজকে সে একেবারে এখন পরিষ্কার বলে যায়, এই বাংলাদেশে সমস্ত চোর সৃষ্টি করছে এই বর্তমানে 15 বছর এই সরকার। পুলিশ বাহিনীর ভিতরে আমি বলবো 5% থাকতে পারে ভালো, যাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো, হা রে কী না করলো। হ্যাঁ, যেখানে দেখা যায় সেখানেই বাড়ি, যেখানে দেখা যায় সেখানে জমি, যেখানে দেখা যায় সেখানে কি বলে রিসোর্ট, অথচ কী বক্তৃতা দিত, কী শুদ্ধাচার, কী বক্তৃতা করতো যে জিরো টলারেন্স। এই হলো জিরো টলারেন্স। আজকে বর্তমান যারা সরকারে এই যারা আছে, ডিআইজি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের, এদের খুঁজে বের করলে আটকে ধন্যবাদ। প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন, আওয়ামী লীগের যে এই 15 বছরে আওয়ামী লীগ নেতাদের পরিবর্তন, কত পরিবর্তন হয়েছে। যার টিনের ঘর ছিল এখন তার 3 তলা পুষ্কুনি হয়ে গেছে, যার 1 তলা পুষ্কুনি ছিল পুষ্কুনি নাকি 3 তলা বানায়, এই অবস্থা হয়ে গেছে এখন বর্তমান। তো সেখানে যদি বড় বড় কথা বলা হয়, সে কথা কি মানুষ শুনবে? আসতে হবে, সোজা রাস্তায় আসতে হবে, গণতন্ত্র পদ্ধতি ফিরে আসতে হবে। এখন দেশের যে অবস্থা, এই অবস্থার থেকে দেশকে বাঁচাতে হলে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মতামত দেশ পরিচালনা করতে হবে। তা নাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে পরিস্থিতির কথা আওয়ামী লীগ ভাবতে পারত। ধন্যবাদ অধ্যাপক উকিল। আওয়ামী লীগের নেতাদের তো ঘরবাড়ি কেটে পুকুর বানিয়ে ফেলেছিল বিএনপি, তো এখন যদি টিনের ঘর থেকে 3 তলা বানায়, তা হাবিব ভাই সেটা নিয়ে জেলাসি করছে কেন? মানে সারা জীবন আওয়ামী লীগের নেতাকর্মীরা না খেয়ে রাস্তায় থাকবে আর বিএনপি এসে তাদের হত্যা করবে, তাহলে ভালো থাকে না? আর চোর সৃষ্টি হয়েছে 15 বছরে, চোর সৃষ্টি হয়েছে এই 15 বছর, যেটা বললেন, তাহলে চোর সৃষ্টি হয়েছে 15 বছর হলে পরে 2007 সালে 111 আসলো কেন? 111 কেন আসলো? এই চোরদের ধরার জন্য 111 এসেছিল না? 111 এসেছিল ডিক্লেয়ার দিয়ে যে দুর্নীতিবাজদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত যে দুর্নীতি করেছে, চুরি করেছে, অন্যায় করেছে, অনিয়ম করেছে, সেই জন্য যদিও পাকাপোক্ত করার জন্য, চিরস্থায়ী করার জন্য ক্ষমতা সেই মইনু সাহেব, 7 জনকে ডিঙ্গিয়ে মইনু সাহেবকে আর ইয়াজউদ্দিন সাহেবকে, ওনাদেরকে বসানো হয়েছিল। তো ওনারা কি করেছেন? পরে চোরদের বিচার করার জন্য আরেকটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা নিয়ে ওনারা নিজেরাই হয়ে গেছেন, মানে প্রধান হয়ে গেছেন দেশের। তো এটা কিসের জন্য? চোরদের কারণে হয়েছিলেন না? সেই চোরটা কেমন চুরি ছিল? রাষ্ট্রের, আপনি তো বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা টিনের ঘর থেকে 3 তলা করেছে, আর হাওয়া ভবনটা তো হয়েছিল পুকুরে 3 তলা। হ্যাঁ, পুকুরটা কেটে রেখেছিল বিএনপি, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি কেটে সেই পুকুরে 3 তলা বানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটা সহ্য করতে পারছেন না। আর হাওয়া ভবন বানিয়ে রাষ্ট্রের একটা প্যারালাল, যেটা নামই হচ্ছে দুর্নীতি করার জন্য, মানে দুর্নীতির পার্সেন্টেজ পাওয়ার জন্য, টেন্ডার থেকে শুরু করে ওখানে দুর্নীতির সমস্ত বখরা ওখানে পৌঁছবে, এবং সেগুলো বিদেশে পাচার হয়েছে, যেটা এখনও বসে বসে খাচ্ছে। এবং সেই চোররা কি করেছে? চোররা মুসলেখা দিয়ে দেশ থেকে পালিয়েছে চুরির অপরাধে। আর আপনি বলছেন 15 বছরে চোর সৃষ্টি হলো? সিসকে চোর সৃষ্টি হয়েছে, যদি হয়ে থাকে সিসকে চোর আর মহাচোর, সেই চোরগুলো কিন্তু বিদেশে অবস্থান করছে এই রাষ্ট্রটাকে নিঃস্ব করে, রক্তাক্ত করে। আর বেনজির, আজিজ সাহেব, ওনারা যা করেছে তার কিন্তু বিচার হচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে ঘোষণা করেছেন, সেটা 2009-এও, 2014-তে, 18-তে এবং 24-এও, এবং সেই ক্ষেত্রে তিনি অনড়। এখানে যেই হোক, যত এই বেনজির সাহেব, আজিজ সাহেবের এই ঘটনা এটাই প্রমাণ করে
রাষ্ট্রের যত প্রভাবশালী ক্ষমতাসীন হোক, যদি অন্যায় করে, দুর্নীতি করে, তাদের কোনো ছাড় নাই। এটার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন সরকারকে। বিএনপির আমলে কি এটা হয়েছিল একজনও? যে হাওয়া ভবনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু হাওয়া ভবনের তো কিছু হয় নাই, দুর্নীতিবাজেরও বিচার হয় নাই। এই সরকার এইরকম হয়েছে যে বিএনপি থেকে অভিযোগ করেছে মন্ত্রী দুর্নীতি করেছে, সেই জন্য মন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য করেছে। পরবর্তীতে প্রমাণ হয়েছে কেন আন্তর্জাতিক আদালতে যে ওই মন্ত্রী কোনো দুর্নীতি করেন নাই, সচিব দুর্নীতি করেন নাই, নির্দোষ সচিব জেল খেটে বেরিয়েছে। এটাই তো এই সরকারের অ্যাচিভমেন্ট। তাহলে চোর সৃষ্টি করলো কারা? আর সরকারের প্রতি যদি জনগণের আস্থা না থাকে, তাহলে জনগণ বসে আছে কেন? আমি আসছি, আমরা একেবারে শেষ প্রান্তে, জাস্ট আপনাদের প্রত্যেকের জন্য কনক্লুডিং রিমার্কস 2 মিনিট করে সময়। হাবিবুর রহমান হাবিব। না, এই যে হাওয়া ভবনের বিচার করে না কেন? 18 বছর হয়ে গেল, হয়ে যাচ্ছে তো কই কাউ তো বিচার হলো না তো। হাওয়া ভবনদার দুর্নীতি করে থাকে তো বিচার হয় না কেন? বিচার হয় না কেন? খুঁজে কিছু পায় না কেন? সারা পৃথিবীতে তন্ন করে খুঁজে তারেক রহমানের নামে কিছু পেয়েছে কিছু? আওয়ামী লীগে আমি বলছি যে আওয়ামী লীগ যে দুর্নীতি যে পরিমাণ করেছে, এটা সামনের দিনে যখন আসবে, আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, আওয়ামী লীগের সিদ্ধান্ত ক্ষমতা থাকবে না, তখন বোঝা যাবে যে দুর্নীতি কাকে বলে, হাওয়া ভবন কি দুর্নীতি করেছিল আর বর্তমান আওয়ামী লীগকে দুর্নীতি করছে। তো এখন কথা হলো যে আওয়ামী লীগের তো গোড়াই গলদ, যারা নির্বাচন ছাড়া যারা ক্ষমতা থাকে, সে দেখি একটা ডাকাতি করে মালামাল অনেক জমা করে সে যদি আইনি শাসন প্রতিষ্ঠা করতে তার লোকদেরকে বলে তোমরা খারাপ কাজ করো না, মানুষের হক নষ্ট করো না, মানুষের সম্পদ দখল করো না, আমি কিন্তু এগুলো সহ্য করবো না, তাহলে হবে? তো বর্তমান সরকার তো ডাকাত, এটা ভোট চোর, ভোট ডাকাত। তো ডাকাত আবার কি বিচার করবে মানুষের? নিজে তো ডাকাত, মানুষের অধিকার হরণ করছে, অপরাধ আর কিছু আছে? কত মানুষ মারা যাচ্ছে, ভোট না দিয়ে মারা যাচ্ছে। তাই বলবো যে একজন ডাকাত কোনোদিনও তার অধীনস্থ যে সমস্ত যারা থাকে সদস্য তাদের বিচার করতে পারে না। তো একটা ডাকাত সরকারও একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে না, তার অধিকারই তো নেই আরেকজনকে কথা বলা। আজকে কেন এত অনিয়ম হচ্ছে, কেন এত দুর্নীতি হচ্ছে, কেন আজকে যেখানে হাত দিয়েছে সেখানে এরকম কাড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। এখন কত যে জমা হয়ে আছে, এগুলোর হিসাব করতে গেলে এটা মানে রোজ কেমন এসে যাবে, এই সম্পদের কিন্তু হিসাব শেষ হবে না। অতএব কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসতে হবে। কাজ ধরে ক্ষমতা চিরদিন থাকা যাবে না। মানুষ সহ্য করতেছে, অনেকদিন সহ্য করছে, বহুদিন সারা জীবন সহ্য করবে, এরকম এখন যদি এই যে বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসের দাম বেড়ে যায়। শেষ কথা বলে, এই যে আমি যে জেলখানায় ছিলাম, খেজুর নিয়ে কত কথা হলো। আরে খেজুরের পর ট্যাক্স দেখে 300-400% ট্যাক্স। আরে তুমি এখানে ব্যবসা করতেছো কেন? তারপর তুমি ডিজেলের ব্যবসা করার কি দরকার? আজকে ডিজেলের দাম কম থাকলে বাংলাদেশে কিন্তু আজকে এই যে দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি হতো না, উৎপাদনের বাড়তো না, বিদ্যুতের দাম বাড়তো না। আজকে এই সমস্তগুলি চিন্তা করে কথা বলতে হবে। ধন্যবাদ। সামনের দিকে ওই ভারতের নির্বাচন নিয়ে কথা উঠছিল, হ্যাঁ ধন্যবাদ। ভারতের এই নির্বাচন দিকে যদি আমরা অনুসরণ করি তাহলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো, দেশ উন্নতির দিকে যাবে। আপনি বলছেন তারেক রহমানের কিছু হয়নি কেন, আর হাওয়া ভবনের বিচার হয়নি কেন? তারেক রহমান কনভিক্টেড হয়ে আছে। সিঙ্গাপুর থেকে তারেক রহমানের টাকা বাংলাদেশ সরকার এনেছে, চুরি করা টাকা ফেরত এনেছে, যেটা তো বিশ্বের কোথাও এরকম ইতিহাস নাই। এবং পলাতক জীবনযাপন করছে মুসলেকা দিয়ে। আর কি বিচার হবে? মানে আর কি বিচার চান আপনি? আমি জানি না কিসের মুসলেকা দিয়ে, সেই সময় অসুস্থতার জন্য প্লিজ সময় নেই, আর কি বিচার আপনি ওনার চান আমি জানি না। হাওয়া ভবনের যারা সম্পৃক্ত সবাই আওয়ামী লীগ মামলা করেনি, 111 সবগুলো মামলা করেছে। আমাদের বিনা কারণে শাস্তি দিতে দিল। আপনি আরেকটা কথা বলছেন না বারবার যে ভোট দেয়নি, নির্বাচন দেয়নি। এই সরকারের সময় এত নির্বাচন হয়েছে, একদম টাইম টু টাইম, সময়ের সঙ্গে সঙ্গে, একদিনও লেট করে নাই। ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা হোক, পার্লামেন্ট হোক। বিএনপি নির্বাচনে আসেনি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে বিএনপি আসতো যদি ওই যে হানা ভোট, মিডিয়া কুয়ের ভোট, 96 সালের ভোট চুরি, পরে জনগণ টেনে হিসড়ে ক্ষমতার মসনদ থেকে টেনে নামানো, 1,30,23,00,000 ভুয়া ভোট সৃষ্টি,
এই সুযোগ যদি পেত তাহলে বিএনপি ওই নির্বাচন কি হয়েছে? আসতো। বাংলাদেশে ওই আর নির্বাচন হয়েছে? কোনোদিন বিএনপি নির্বাচনে আসবে না। কেন আসবে না? ওই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বন্ধ, একদম রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এটা এখন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ। এখন আর 2 নম্বরই কায়দায় ক্ষমতা দখল করার কোনো উপায় নেই। 2 নম্বর কায়দায় ক্ষমতা আছে তো। বিএনপি কখনো নির্বাচনে আসবে না। আস্তে আস্তে এই যে বিএনপি দলটি পতিত হয়ে যাচ্ছে, একেবারে খাদের কিনারায় চলে গেছে, ডুবে যাবে অতল গহ্বরে। খাদের কিনারে যদি বিএনপি যায় সেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করবে। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, এবং এটাই অন্যায়ের পাপের রেজাল্ট। অন্যায়ের পাপ কি পাপ সামনে দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং মধ্যবিক উপকূল অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা যেখান থেকে শুরু করেছিলাম ভারতের নির্বাচন থেকে বাংলাদেশের জন্য শিক্ষা কী বা বার্তা কী, বিশেষ করে রাজনীতির জন্য, রাজনীতিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আমরা ভারতের মিত্র হই বা শত্রু হই, যে যেভাবে দেখি না কেন, বিদ্বেষপূর্ণ মনোভাব আমাদের ভারতের প্রতি থাকতে পারে বা অন্ধ ভালোবাসা থাকতে পারে, সেটা থাকুক, কিন্তু শেখার যেটা সেটা হচ্ছে যে ভারত তার প্রতিষ্ঠানকে গড়ে তুলেছে এবং সেই প্রতিষ্ঠান আসলে শেষ পর্যন্ত যে সুফল দেয় জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, সেটা প্রমাণিত হয়েছে। ভারতের জনগণের মধ্যে এখনও গণতান্ত্রিক মূল্যবোধটা আছে এবং এই মূল্যবোধ খুবই অপরিহার্য। এবং ভারত যে বহুত্ববাদের আকাঙ্ক্ষা নিয়ে ভারতের যাত্রা শুরু, সেই বহুত্ববাদকে ভারত এখনও পর্যন্ত মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, যে কোনো সমাজে, যে কোনো রাষ্ট্রে, যে কোনো পরিবেশে ব্যত্যয় বিচ্যুতি থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মূল শক্তি যেটি, সেটি জয়ী হয়েছে এবং এটি হচ্ছে ভারত থেকে আমাদের শিক্ষা। আমরা অনেক কিছু করি, আমরা প্রতিষ্ঠান গড়ে তুলি না, প্রতিষ্ঠানকে স্থায়িত্ব দিতে চাই না, শক্তিশালী করি না, আমরা মূল্যবোধকে ধ্বংস করবার কাজ করি। আমরা গণতন্ত্রের কথা বলি বটে, কিন্তু গণতন্ত্রের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল না, এবং এটা কম বেশি আমাদের সকলের জন্যই প্রযোজ্য। শুধুমাত্র রাজনৈতিক দল বলছি না আমি, আমরা নাগরিক হিসেবেও এখানে আমাদের নিজেদেরও দুর্বলতা আছে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।